গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সকালে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এদিকে কাল রাতে এত বৃষ্টি হয়ে গেছে যে সকালে ঘুম থেকে উঠতে আজকে দেরি করে ফেলেছি, রান্না চাপাতেও দেরি হয়ে গেছে ওই জন্য। তো এর মধ্যে আবার উৎপল বাজার থেকে এমন একটা জিনিস নিয়ে এলো যেটা তো এত সময় লেগে গেল যে করতে প্রায় 8:30 বেজে গেছে এখন। দেখুন কে নিয়ে এসছে। এই যে উৎপল বাজার থেকে কতগুলো চিংড়ি মাছ এনেছে দেখুন। আমি তো ভেবেই পাচ্ছি না এই চিংড়ি মাছ ভাজা করতে করতেই আজকে সারা সময় চলে যাবে, রান্না বান্না টাইমে কমপ্লিট করতে পারবো কি না। যত পেরেছে চিংড়ি মাছ নিয়ে এসে আজকে হাজির করে দিয়েছে, মেয়ে খেতে ভালোবাসে বলে। আমি চিংড়ি মাছ যেহেতু পছন্দ করি না, আমার জন্য যেন বড় মাছও এনেছে। এই মাছটা আমি সরষে বাটা দিয়ে ঝাল করব, তার সঙ্গে একটু মাছের ডিমও দিয়েছে দেখুন। আর ঝিঙে কাটা আছে, সেটা পোস্ত করব। ঝিঙের সঙ্গে একটু আলুও দেবো, কারণ শুধু ঝিঙে পোস্ত করলে মেয়ে আবার খাবে না, তার জন্য একটু আলুও দিতে হয়েছে। আলুটা একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি, না হলে একসঙ্গে করতে গেলে ঝিঙেগুলো সব গলে যাবে। যেহেতু ঝিঙেগুলো ছোটো ছোটো করে কাটা আছে, এখানে পেঁয়াজও কেটে রেখেছি পোস্তর সঙ্গে দেবো বলে। মশলাও বাটা হয়ে গেছে, যে সর্ষে বাটা মাছের ঝালের জন্য, আর পোস্ত বাটা হয়ে গেছে। আর এদিকে মেয়ের বর্ধমানে এখন কোচিং সেন্টারে পরীক্ষা চলছে, তো 10টার সময় বেরিয়ে যাবে ওরা, ওদের জন্য রান্না তাড়াতাড়ি করছি। কিন্তু এদিকে বললাম তো এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসে হাজির করেছে, তার জন্য সকালবেলা একবার ঝগড়া হয়েই গেল। ঠিক কিনা বলুন, কারণ আমাকে 10টার মধ্যে সব রেডি করে দিতে হবে, কারণ 10টার মধ্যে ওদেরকে বেরোতে হবে, তার আগে খাবারটা দিতে হবে। আর 9:30টার সময় ওরা খাবে, তাহলে আমি কী করে করবো? 8:30 মাছগুলো পরিষ্কার করতে 8:30 বেজে গেল। সেই জন্যই বললাম যে চিংড়ি মাছ থাকুক, আমি বড় মাছটা রান্না করে দিচ্ছি, খেয়ে চলে যাও। না, চিংড়ি মাছটা একটু ভাজা করে দিতে হবে, কারণ মেয়ে ভালোবাসে যেহেতু চিংড়ি মাছটা, মেয়ে পছন্দ করে বলেই এনেছে। আমার কথা ভেবে তো আনেনি, আমি পছন্দ করি না। সে দেখি অতদূর কী করা যায়। পোস্তটা তো করতে হবে, মেয়ে পোস্ত একটু চিংড়ি মাছ ভাজা খাবে, ও বড় মাছটা অতটা পছন্দ করে না। আর এদিকে দেখুন কালো করে মেঘ এসছে, সকাল থেকে এই নিয়ে টেনশনের সীমা নেই। কাল রাত্রে 10টার সময় এত বৃষ্টি হয়েছে, মানে ঘন্টাখানেক ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, যে যখন শুতে যাব তখন বারান্দায় বেরিয়ে দেখছি প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে। আর আজকে দেখুন সকালবেলা একবার রোদ উঠলো, তারপরে দেখছি আবার কালো করে মেঘ এসছে। তো এত মেঘ মাথায় করে যদি বৃষ্টি আসে, তাহলে আমি সকাল থেকে এই টেনশন নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি যে মেয়েটা যাবে কী করে, কারণ ওরা বাইক নিয়ে যাবে, বাসে যাবে না যেহেতু। তো বাইকে যেতে যেতে যদি মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে আবার দাঁড়াতে হবে কোথাও। আর এত যদি বিদ্যুৎ চমকায়, এটা ভয় লাগছে যদি বিদ্যুৎ চমকায় তাহলে তো বাইকে যাওয়াই যাবে না। তাহলে আরও সকালে বেরোতে, বাসে গেলে আরও সকালে বেরোতে হবে, মোটামুটি আরও 8 ঘন্টা আগে বেরোতে হবে, কারণ দুবার বাস পাল্টাতে হবে যেতে হলে। সেইটা নিয়ে একটু ভয় ভয়ও লাগছে। মেঘটা দেখুন কালো করে এসছে কেমন। এই যে দেখুন আকাশে কালো করে মেঘ এসছে, এত টেনশন হচ্ছে কি করে ওরা বর্ধমান যাবে, মেয়ের পরীক্ষা যেতেও হবে। সকাল থেকে আকাশে মেঘ দেখে না এত টেনশন যাচ্ছে, কি বলবো আপনাদের। যদি বৃষ্টি শুরু হয়ে যায়, বিদ্যুৎ চমকায়, তাহলে কি করে বাইক নিয়ে যাবে বলুন তো। এদিকে এই যে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি মাছ ভাজা করব বলে, তেলটা গরমও হয়ে গেছে দেখুন, দেখে নিলাম একবার হাত দিয়ে। প্রথমে বড় মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। আগেই বললাম চিংড়ি মাছটা যেহেতু খুব একটা আমার পছন্দের নয়, সেই জন্য আমি বলেছিলাম বড় মাছ আনতেই বলেছিলাম, কিন্তু যেহেতু মেয়ে ভালোবাসে বলে চিংড়ি মাছ আজকে বাজারে পেয়েছে, জন্য এতগুলো নিয়ে এসে হাজির করেছে। আর এই যে দেখুন শুশুনি শাক ভাজা করে ফেলেছি। উৎপলকে বলেছি যতদিন বাজারে শুশুনি শাক থাকবে তুমি সকাল সকাল গিয়ে এনে দিও, কারণ এই শাকটা আমার খেতে খুব ভালো লাগে।
আজকে দেখছি সকাল থেকে উঠে যে আমার নীলকণ্ঠ গাছটা একটাও ফুল ফোটেনি। আজকে ভোলা মহেশ্বরের মাথাতে একটাও দিতে পারবো না। প্রতিদিনই ফুটছে, 8টা 10টা 12টা করে ফুটছে। গতকালও 3টে ফুটেছিল, কিন্তু আজকে আমি ভালো করে দেখছি গাছটা খুঁজে খুঁজে যে একটাও যদি পাওয়া যায়, কিন্তু একটাও এখনো পর্যন্ত চোখে পড়েনি আমার। আর দেখুন মেঘটাও কেমন কালো করে আসছে। যত বেলা বাড়ছে মেঘও কালো হয়ে আসছে, আর আমার টেনশনও তত বাড়ছে। আর মেয়ে টিউশনি গেল। আর এদিকে আমাদের আরেকটা খবর হচ্ছে যে বাড়িটা তো একতলা ঢালাই হয়ে গেছে, আমরা জানিনি। আজকে 15 দিন হলো আবার মিস্ত্রি সাহেব কাজ শুরু করেছে, দোতলার কাজটা, পিলারগুলো ঢালছে। আজকে নতুন করে আবার দোতলার জন্য ইট নামছে। সেই জন্য উপর সকালবেলায় গেল, সকাল সকাল উঠে সকালবেলাতেই 8টা 8:30টার মধ্যে ইটটা নেমে যাবে। সেই জন্য ইটগুলো নিয়ে আবার কোথায় রাখা হবে সেটা দেখিয়ে দেওয়ার জন্য ও গেল। আসবে, এসে স্নান করে খাওয়া দাওয়া করে বেরোবে। রান্নাটা আমি এখন তাড়াতাড়ি করছি, সেরে নিই। বড় মাছগুলো ভাজা করে সরিয়ে রেখেছি, দিয়ে ওই তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা অনেকটা, সেই জন্য ভাজতেও আমার অনেকখানি সময় লাগবে। একবারে বা দুবারে হবে না, এটা কিন্তু 3 থেকে 4 বার কড়ার মধ্যে দিতে হবে, তবেই হবে। এবার সর্ষে বাটা দিয়ে বড় মাছের ঝালটা করে নেব। এই দেখুন কতগুলো ভাজা হয়েছে চিংড়ি মাছ। সর্ষে বাটা দিয়ে যে বড় মাছের ঝালটা করব, দেখুন এবার মশলাটা ফুটে উঠেছে। এবার বড় মাছগুলো সব দিয়ে দেব। যে ডিমটা ছিল সেটা তো ভাজিনি, কারণ ডিম ভাজতে গেলে প্রচুর ফোটে। সেই কাঁচা ডিমটা আগে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে ফোটালেই ওটা হয়ে যাবে। তার সঙ্গে ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। জলটা একটু কমে গেলেই মাছের ঝালটা আমি নামিয়ে নেব। ভাত তো আগেই হয়ে গেছে। রান্না বান্না প্রায় শেষের দিকে, সেই জন্য এদিকে দেরিও হয়ে গেছে। এতগুলো মাছ ভাজা করতে প্রচুর সময় লেগেছে। মাছটা ধুয়ে পরিষ্কারও করতে হলো পার্বতীর সঙ্গে, কারণ এতগুলো মাছ বেচারা ওই বা করবে কী করে। শুশুনির শাক আছে, সেগুলোও পরিষ্কার করে ধুতে হবে। সেই জন্য মেয়েকে বললাম, বাবু পুজোটা করে দিবি? ও ঠিক আছে মা, তাহলে তুমি ফুলটা তুলে এনে দাও, আমি পুজোটা করে দিচ্ছি। চলে এসেছি ছাদে, ফুলগুলো সব তুলে নিচ্ছি। ফুল টুল তুলে ওকে রেডি করে দিলে ও আগে আগে স্নান করে পুজোটা করে দেয়। কারণ প্রায় 9:30 বাজতেই চললো। দেখুন ওরা যেহেতু বেরোবে, ওই জন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমার খাবারটাও নিয়ে নিয়েছি। ওরা খাওয়া দাওয়া করে এবারে বর্ধমান রওনা দেবে। তোরা দুজন বর্ধমান বেরিয়ে গেল। তারপর আমি স্নান করলাম। স্নান করে দেখি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি এবার, কারণ আকাশে তো মেঘ আছে, ছাদে আর দিয়ে গেলাম না। হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে তখন সব ভিজে যাবে। সেই জন্যই এগুলো সব বারান্দার মধ্যেই আমি মেলে দিয়ে যাচ্ছি। উৎপল বর্ধমান বেরিয়ে যাওয়ার আগে আমাকে বলে গেছে যে যেখানে আমাদের নতুন বাড়ি হচ্ছে, একবার যদি সময় পাই সেখানে একবার যাই। কারণ এখানে নতুন দরজাটা যেটা আনা হয়েছে সেটা আজকে লাগানো হবে। বললো একবার সময় পেলে গিয়ে দাঁড়াবে, ঠিকঠাক লাগাচ্ছে কিনা দেখে নেবে। সে আমি তাড়াহুড়ো করে চুল টুল আঁচড়ে নিয়ে এবারে স্কুলে বেরোবো।
ঘড়িতে কিন্তু 10:15 বেজে গেছে, সুতরাং আমাকে তাড়াহুড়ো করেই বেরোতে হবে এবার। যতটা সম্ভব তাড়াহুড়ো করার চেষ্টা করছি। যেহেতু ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, এখন আমি অতটা টেনশন আর রাখছি না। এবার স্কুলের জন্য একটু তাড়াহুড়ো তো হবেই, এটা প্রতিদিনই হয়। তো চলুন, আমি রেডি হয়ে গেছি। এবার জানলা দরজাগুলো সব ঠিকঠাক করে লাগিয়ে দেবো। দু একটা জামা কাপড় যেগুলো সকালে কাচা হয়েছিল ছাদে দেওয়া আছে, সেগুলো আমি তুলে রেখে যাব ঘরে, এখনও গোছানোর সময় নেই। স্কুল থেকে একটু সময় বের করে নিয়ে আমি চলে এসেছি আমাদের নতুন বাড়ির কাছে। এই যে গেট দেখুন সামনে চলে এসছে, ওটাই আজকে লাগানো হবে। কারণ সব সময় তো আর দেখাশোনা করতে পারছি না, সেই জন্য রাজমিস্ত্রিরা এসে চাবি তালা খুলে ওরা কাজযোগ করবে, আবার বিকেলবেলায় চাবি তালা দিয়ে চলে যাবে। দরজা লাগানোর জন্য মিস্ত্রি মশাই যে দেয়ালগুলো কাটছে। তো আবার ফিরে যাই স্কুলে। স্কুল থেকে ফিরে চলে এসেছি, এখন 4টে। জামা কাপড়গুলো পরলাম তাড়াতাড়ি, যখন গেলাম স্কুলে ছাদ থেকে তুলে নিয়ে তাড়াহুড়ো করে খাটের মধ্যে রেখে চলে গেছিলাম। এখন সেগুলো গুছিয়ে নিই। স্কুল থেকে এসে দেখছি খাটের মধ্যে জামা কাপড়গুলো তো যেগুলো যেমন রেখে গেছিলাম সেগুলো তো পড়ে আছেই, তার মধ্যে মেয়ে খানিকগুলো বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলোকেও আমাকে গোছাতে হবে। কারণ ঘর দুয়ার অনেক অগাছালো হয়ে আছে, এগুলো না পরিষ্কার করা পর্যন্ত মনে শান্তি নেই। মেয়ে চলে এসছে 2:30টার সময়, নিজের বইগুলো শুধু গুছিয়ে রাখতে পারিনি, সেগুলো আমাকেই এসে করতে হবে। এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ঠিকঠাক করে রেখে তারপর আমি একটু বসবো। এই দেখুন কতগুলো বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেগুলোকে সব আমাকেই গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, নাহলে খাটে আর বসতে পাবো না বা শুতেও পাবো না। ওর বাপি টিভি দেখে গেছে, টিভির রিমোটটাও খাটে ফেলে গেছে। এবার ছাড়, চলে এসেছি বারান্দায় বসে বসে একটু বাদাম খাবো। উৎপল সেদিনকে যে মেলা হয়ে গেল গাজনে, সেই ভাঙা মেলা থেকে বাদাম কিনে নিয়ে এসেছিলো। 2 দিন ধরে বাদামটা ছিল, খাওয়া হয়নি, তো আজকে নিয়ে বসেছি। মেঘলা আকাশ, একটু চীনা বাদাম খেয়ে নিচ্ছি। মনে মনে হচ্ছে এই সময় একটু চা হলে ভালো হতো, কিন্তু সে চা খেতে হলে তো আমাকেই বানিয়ে খেতে হবে। এটাই ভাবছি। মেয়েকে জিজ্ঞাসা করলাম যে চা খাবি নাকি, ও বললো না খাবো না।
দেখি আমি নিজের জন্য একটু বানিয়ে নিই। এই চা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার চা আর একটা বাদাম ভাজা খাবো। বৃষ্টিটা হলো না, যাক সকাল থেকে যা টেনশন করছিলাম ওরা গেল ভালোই ভালো, আবার ফিরেও চলে এসছে ভালোই ভালো, কোনো সমস্যা হয়নি। এখন আকাশটা তবু একটু পরিষ্কার হয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।